হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালাতে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমাদের দ্বিতীয় ইউনিটের তৃতীয় অধ্যায় অর্থাৎ লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে পুষ্টিতে স্নেহ পদার্থ ও তেল, ওই চ্যাপ্টার থেকে প্রথম পার্টের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে 35খানা কোশ্চেন রয়েছে, তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমরা কমিউনিটি পোস্ট থেকেও দেখতে পারো। তাছাড়াও আমার চ্যানেলে নিউট্রিশন ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 নিউট্রিশন ফার্স্ট সেমিস্টার বলে প্লে লিস্ট করেছে, ওখান থেকেও দেখতে পারো। তোমরা নিউট্রিশন অনেকেই প্রথম থেকে পড়াশোনা করো না, পরীক্ষার সময়ে তোমরা ম্যানেজ করে নেবে ভেবে থাকো, কিন্তু নিউট্রিশনের চ্যাপ্টারগুলো যদি বুঝে না পড়াশোনা করো, কোশ্চেন আনসার কিন্তু সলভ করতে পারবে না। তোমরা যদি এই সিরিজের ভিডিওগুলো দেখে যাও তবে কিন্তু তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের নিউট্রিশনের পুরো প্রিপারেশন আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। নিউট্রিশনে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুটো করে ভিডিও আমি নিয়ে এসেছি। দুটো করে ভিডিওতে প্রায় 70খানা করে কোশ্চেন রয়েছে। তো সেই জন্য মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 70খানা করে কোশ্চেন রয়েছে। তোমাদের কিন্তু এই সিরিজগুলো কমপ্লিট করলেই তোমরা অনেকটা নিউট্রিশনের প্রিপারেশন তোমাদের হয়ে যাবে এবং তোমাদের পাস করা নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা সমস্ত ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখো, দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। প্রথমে আজকে যে ফ্যাটের চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, ফ্যাটের প্রধান মৌলিক উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। দেখো, ফ্যাটের মধ্যে নাইট্রোজেন থাকে না, তো সেই জন্য যেটা ফ্যাটের প্রধান মৌলিক উপাদান কি হয়ে যাবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু তোমাদের যে কার্বোহাইড্রেটেরও মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কিন্তু সেখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1 অনুপাতে থাকে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে কিন্তু এই অনুপাতটা হয় না। হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1 হয় না, এটা খেয়াল রাখবে। এর পরে রয়েছে দেখো, অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের লবণকে কি বলা হয়? কিটোন, এস্টার, অ্যালডিহাইড, ইথার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা এস্টার। এরপরে রয়েছে লিপিড, যে দুটি উপাদানের এস্টার তা হলো অ্যাসকর্বিক অ্যাসিড ও ফিউমারিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড ও অক্সালোসাক্সানিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অ্যাসকর্বিক অ্যাসিড। লিপিড যে দুটো উপাদানের এস্টার তা হলো ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। অর্থাৎ লিপিডকে যদি আমরা আদ্র বিশ্লেষিত করি সেখান থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবো আমরা। এরপরে রয়েছে দেখো, টোন্ড মিল্কে ফ্যাটের পরিমাণ কত থাকে? 1.5%, 2%, 2.5%, 3.1%। অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। টোন্ড মিল্কে ফ্যাটের পরিমাণ থাকে 3.1%। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একজন পূর্ণবয়স্ক সুস্থ ভারতীয় ব্যক্তি প্রতিদিন কত পরিমাণ ফ্যাট গ্রহণ করে? 50 থেকে 60 গ্রাম, 30 থেকে 40 গ্রাম, 60 থেকে 70 গ্রাম, নাকি 80 থেকে 90 গ্রাম? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা, 50 থেকে 60 গ্রাম। নেক্সট রয়েছে দেখো, ফ্যাট ড্যাশ ও ড্যাশ দিয়ে তৈরি হয়। এখানে অপশনগুলো দেখো, 1 অণু গ্লিসারল ও 3 অণু ফ্যাটি অ্যাসিড, 3 অণু গ্লিসারল, 3 অণু ফ্যাটি অ্যাসিড, 3 অণু গ্লিসারল, 1 অণু ফ্যাটি অ্যাসিড, 1 অণু গ্লিসারল, 1 অণু ফ্যাটি অ্যাসিড। এখানে ফ্যাট তৈরি হয় অপশন কয়েকটাও এখানে হয়ে যাবে সঠিক আনসার। 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড দিয়েই তৈরি হয়। এরপরে রয়েছে দেখো, গ্লিসারল হলো একটি ড্যাশ, কি গ্লিসারল? অ্যাসিড, লবণ, হরমোন, নাকি অ্যালকোহল? গ্লিসারল কিন্তু একটি অ্যালকোহল। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, রাসায়নিক গঠন অনুসারে ফ্যাট কি? ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড, পেন্টাগ্লিসারাইড, টেট্রাগ্লিসারাইড। দেখো, ফ্যাটের গঠনে বলেছিলাম 3 অণু গ্লিসারল থাকে আর 1 অণু ফ্যাটি অ্যাসিড থাকে, তো সেই জন্য এখানে 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড থাকে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এখানে মনে রাখবে 1 অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড থাকে বলে এই গঠনটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এরপরে রয়েছে দেখো, ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন কি? ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন আর সি ডব্লিউ এইচ, আর এইচ ডব্লিউ আর, আর এইচ ডব্লিউ সি, আর আর ডব্লিউ এইচ। দেখো, এখানে আর সি ডব্লিউ এইচ অর্থাৎ কার্বক্সিল গ্রুপের যে চেন হয় সেটাকেই ফ্যাটি অ্যাসিড বলা হয়। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের সরল রাসায়নিক গঠন সেজন্য আর সি ডব্লিউ এইচ হয়। এরপরে রয়েছে দেখো, হচ্ছে কি 10-এর প্রশ্ন রয়েছে দেখো, এখানে কয়েকটা গঠন দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। গঠনগুলোর নাম দেওয়া হয়েছে এ, বি আর সি। এই 3টা গঠন
যে প্রদত্ত মানে এই চিত্রটা যে দেওয়া রয়েছে এই 3টা গঠন কোনটাকে নির্দেশ করে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো অপশনগুলো রয়েছে, অপশন এ ফ্যাটি অ্যাসিড, অপশন বি ফসফেট, অপশন সি গ্লিসারল, অপশন এ মানে চিত্রে যে এটা দেওয়া রয়েছে সেটা ফ্যাটি অ্যাসিড, অপশন বিটা রয়েছে অপশন নয় এটা মানে চিত্র বিটা গ্লিসারল, চিত্র সি ফসফেট, চিত্র তারপরে অপশন গয়ে রয়েছে চিত্র এ গ্লিসারল, চিত্র বি ফসফেট, চিত্র সি ফ্যাটি অ্যাসিড, তারপরের অপশনটাতে রয়েছে চিত্র এ গ্লিসারল, চিত্র বি ফ্যাটি অ্যাসিড আর চিত্র সি ফসফেট। এখানে দেখো যেটা হয়ে যাবে অপশন ঘয়েরটাই সঠিক আনসার হবে। প্রথমের যে এ চিত্রটা ওটা গ্লিসারলের চিত্র, অপশন বিটা রয়েছে ফ্যাটি অ্যাসিডের চিত্র আর অপশন সিটা রয়েছে ফসফেটের চিত্র। অপশন ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। ক্রমটা কোনটা সঠিক সেটাই তোমাদেরকে বলতে হবে। দেখো সবগুলোতে অপশন একই রয়েছে ফ্যাটি অ্যাসিড, ফসফেট আর গ্লিসারল, কিন্তু অপশন অনুযায়ী মানে এ বি সি এই ক্রম অনুযায়ী তোমাদেরকে সঠিক ক্রমটা বলতে হবে। অপশন ঘয়টাই সঠিক ক্রম রয়েছে। এরপরে রয়েছে দেখো স্যাফনিফিকেশন সংখ্যা। স্যাফনিফিকেশন সংখ্যা কি? 1 গ্রাম লিপিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় যত সংখ্যক সাবানের অণু গঠিত হয়, 1 গ্রাম স্নেহ পদার্থের আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন ফ্যাটি অ্যাসিডকে প্রশমিত করলে যত মিলিগ্রাম কেওএইচ প্রয়োজন হয়, প্রতি 100 গ্রাম ফ্যাটের সঙ্গে যত গ্রাম আয়োডিন যুক্ত হতে পারে। অপশন ঘ রয়েছে কোনোটাই নয়। এখানে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। 1 গ্রাম স্নেহ পদার্থের আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন ফ্যাটি অ্যাসিডকে প্রশমিত করলে যত মিলিগ্রাম কেওএইচ এর প্রয়োজন হয় সেটাকেই বলা হয় স্যাফনিফিকেশন সংখ্যা। এরপরে রয়েছে দেখো 1 গ্রাম ফ্যাটের জারণে কত তাপশক্তি পাওয়া যায়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই ইজি প্রশ্ন। 7.3 কিলো ক্যালোরি, 9.3 কিলো ক্যালোরি, 4.3 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 9.3 কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কোন পদ্ধতিতে সূর্যমুখী ও তুলোবীজ তেল থেকে মার্জারিন, বনস্পতি প্রভৃতি তৈরি করা যায়? সাফনিফিকেশন, হাইড্রোজেনেশন, ডিহাইড্রেশন, আয়োডিনেশন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। হাইড্রোজিনেশন এই পদ্ধতিতে বা হাইড্রোজেনেশন এই পদ্ধতিতে সূর্যমুখী বা তুলোবীজের তেল থেকে মার্জারিন বা এই যে তোমার বনস্পতি এগুলো তৈরি করা হয়। এরপরে রয়েছে দেখো অধিকাংশ প্রকৃতিজাত স্নেহদ্রব্যকে বহুদিন ধরে ফেলে রাখলে যে দুর্গন্ধ বা ও বিষাদ জন্মায় তাকে স্নেহদ্রব্যের ড্যাশ বলা হয়? হাইড্রোজেনেশন, র্যান্সিডিটি, আয়োডিনেশন, স্যাফনিফিকেশন। দেখো অনেকদিন ধরে যে কোনো ফ্যাট জাতীয় বস্তুকে আমরা যদি ফেলে রাখি সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় বা সেটার নষ্ট হয়ে যায়, তার মানে স্বাদটাও বিষাদ হয়ে যায়। তো সেই যে প্রক্রিয়াটাকে বলা হয় র্যান্সিডিটি। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। এই র্যান্সিডিটি 3 ধরনের হয়। একটা লাইপেজের সাহায্যে ঘটে, লাইপেজের সাহায্যে র্যান্সিডিটি ঘটে, সেটাকে বলা হয় হাইড্রোলাইটিক হাইড্রোলাইটিক র্যান্সিডিটি, যেটা লাইপেজের সাহায্যে ঘটে। আরেকটা হয় অক্সিজেনের সাহায্যে ঘটে, সেটাকে বলা হয় অক্সিডেটিভ যেটা হচ্ছে র্যান্সিডিটি। আরও রয়েছে একটা যে কোনো হচ্ছে কি জীবাণু যেমন অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম প্রভৃতির সংক্রমণের কারণেও ঘটে থাকে র্যান্সিডিটি, সেগুলোকে বলা হয় কিটোনিক র্যান্সিডিটি। এই 3 ধরনের র্যান্সিডিটি হয়। স্নেহ পদার্থকে যদি আমরা অনেক দিন ধরে উষ্ণ আর্দ্র বাতাসে ফেলে রাখি তাহলে সেটা আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়, সেখান থেকে দুর্গন্ধ আর বিষাদ সৃষ্টি হয়, এটাকে বলা হয় র্যান্সিডিটি। এর পরের অপশন রয়েছে দেখো 6 থেকে 12 মাস বয়সী শিশুদের দৈনন্দিন কত গ্রাম ফ্যাটের প্রয়োজন হয়? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশনগুলো দেখো রয়েছে 19 গ্রাম, 25 গ্রাম, 22 গ্রাম, 40 গ্রাম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়টা? 19 গ্রাম। এরপরে রয়েছে কোন পদ্ধতির দ্বারা ফ্যাটের আয়োডিন সংখ্যা পরিমাপ করা হয়? হ্যালোজিনেশন, র্যান্সিডিটি, আয়োডিনেশন আর স্যাফনিফিকেশন। এখানে দেখো অনেক সময় যে ফ্যাটগুলো বিভিন্ন হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড যৌগ গঠন করে, একেই বলা হয় হ্যালোজিনেশন। আর এই হ্যালোজিনেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু আয়োডিন সংখ্যা পরিমাপ করা হয়। তো সেই জন্য এখানে অপশন ক হ্যালোজিনেশন হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলো দৃশ্যমান ফ্যাট? দৃশ্যমান ফ্যাট মানে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই, যে সমস্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা দেখতে পাই, যে সমস্ত ফ্যাটকে তাদেরকে বলা হয় দৃশ্যমান ফ্যাট। এর উদাহরণগুলো দেখো রয়েছে উদ্ভিজ্জ তেল, বনস্পতি ঘি, মাখন, উদ্ভিজ্জ তেল, বনস্পতি ঘি, মাছ, তৈলবীজ, বনস্পতি ঘি, মাখন, উদ্ভিজ্জ তেল, মাছ, মাংস, মাখন। দেখো এর মধ্যে যেখানে মাছ রয়েছে এই মাছটা কিন্তু মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে
সেটা অদৃশ্য ফ্যাট, সেই জন্য মাছ যে অপশনগুলোতে রয়েছে ওই অপশনগুলো হবে না। আর তৈলবীজের মধ্যেও যে ফ্যাটটা থাকে সেটাকে দেখা যায় না, অর্থাৎ ওইগুলো অদৃশ্য ফ্যাট। তাহলে দৃশ্যমান ফ্যাটের মধ্যে কোনটা হয়ে যাবে? অপশন কয়টা হয়ে যাবে সঠিক আনসার? উদ্ভিজ্জ তেল, বনস্পতি ঘি আর মাখন, এইগুলো কিন্তু দৃশ্যমান ফ্যাট। এরপরে রয়েছে দেখো স্তম্ভ মেলানো একটা দেওয়া রয়েছে, খুবই ইজি। দেখো স্তম্ভ মেলানোর অপশানগুলো আমি দিইনি, অপশানগুলো আমি শুধু মিলিয়ে দিচ্ছি, অপশানটা কেমন হবে তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। দেখো এখানে স্তম্ভ মেলাওতে যেটা রয়েছে, প্রথমে অ্যাডিপোজ কলায় সঞ্চিত ফ্যাট, এটা হয়ে যাবে ট্রাইগ্লিসারাইড, অর্থাৎ অপশান একেরটা হয়ে যাবে তোমাদের খ। এরপরে দেখো রয়েছে যেটা স্নায়ুকলার অপরিহার্য উপাদান, এটা হয়ে যাবে ফসফোলিপিড, অর্থাৎ দুয়েরটা হয়ে যাবে গ। নেক্সট রয়েছে দেখো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ফ্যাট, এটা হয়ে যাবে সাবকিউটেনিয়াস ফ্যাট, তো সেই জন্য এটা হয়ে যাবে তিনেরটা হয়ে যাবে ঘ। আর বাকি লাস্টেরটা যেটা রয়েছে কোষ আবরণের গুরুত্বপূর্ণ উপাদান, এটা লাইপোপ্রোটিন হয়ে যাবে, তো সেই জন্য এখানের অপশন অনুযায়ী লাইপোপ্রোটিন হয়ে যাবে, সেই জন্য চারেরটা হয়ে যাবে ক। তাহলে এই অপশানটা যে অপশানের মধ্যে দেখতে পাবে সেটাই হয়ে যাবে এক্ষেত্রে সঠিক আনসার। আর কোষ আবরণীর তে কিন্তু ফসফোলিপিডও পাওয়া যায়, তো সেই জন্য এখানে যেহেতু ফসফোলিপিডটা স্নায়ুকলার অপরিহার্য উপাদান, সেই জন্য মস্তিষ্ক, স্নায়ুকলা এগুলো গঠনে বেশি ফসফোলিপিড পাওয়া যায়, সেজন্য এটা এখানে করতে হবে। এরপরে রয়েছে দেখো সাফনিফিকেশন পদ্ধতিতে সাবান তৈরি হয় লিপিডের সঙ্গে তীব্র ক্ষারের দ্রবণকে উত্তপ্ত করে, লিপিডের সঙ্গে তীব্র অ্যাসিডকে উত্তপ্ত করে, নাকি লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেটকে উত্তপ্ত করে, নাকি লিপিডের সঙ্গে প্রোটিনকে উত্তপ্ত করে, কোনটা হয়ে যাবে এখানে সঠিক আনসার? দেখো সাবান প্রস্তুত করা হয়, যেটা তোমাদের প্রথম অপশনটা হয়ে যাবে লিপিডের সঙ্গে তীব্র ক্ষারকে, আমরা যদি তীব্র ক্ষারের দ্রবণকে যদি উত্তপ্ত করা হয়, সেখান থেকেই সাবানীকরণ বা সাফনিফিকেশন পদ্ধতিতে এখানে সাবান উৎপন্ন হবে, ঠিক আছে? তো সেই জন্য এখানে হয়ে যাবে অপশন কয়েকটা সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো মানুষের দেহ থেকে প্রাপ্ত মোম জাতীয় পদার্থটি কোনটা? হিমোগ্লোবিন, কোলেস্ট্রল এস্টার, লসিকা, কোনোটাই না, অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার? কোলেস্ট্রল এস্টার। নেক্সট রয়েছে ভিটামিন এ ডি ই কে, ভিটামিন এ ডি কে কি? স্টেরয়েড, হাইড্রোকার্বন, অ্যালকোহল, স্টেরল। দেখো ভিটামিন এ ডি ই কে এগুলো হয়ে যাবে সব হাইড্রোকার্বনের মধ্যে পড়বে। যে এর ভাগগুলো রয়েছে বিভিন্ন, তার মধ্যে রাসায়নিক গঠন অনুসারে সরল ফ্যাট, যৌগিক ফ্যাট আর লব্ধ ফ্যাট হয়। তো এই লব্ধ ফ্যাটেরই একটা প্রকার হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের মধ্যে ভিটামিন এ ডি কে পড়বে, মেথানল, স্কোয়ালিন, ক্যারোটিন, এগুলো সব কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে পড়বে। এরপরে রয়েছে দেখো ঘরের উষ্ণতায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে ফ্যাট তরল থাকে তাকে কি বলা হয়? চর্বি, মোম, মাখন, তেল। অপশন ঘরটা হয়ে যাবে সঠিক আনসার। যেটা তরল থাকে সেটা তেল, আর বাকিগুলো সব কঠিন, এগুলো কিন্তু ঘরের উষ্ণতায় কিন্তু সব কঠিনই থাকে, চর্বি হোক, মোম হোক, মাখন হোক। তো এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটা উদ্ভিজ্জ তেলের গুরুত্ব? উদ্ভিজ্জ তেলের গুরুত্ব কোনটা? সাধারণত ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে না, অধিকাংশ ক্ষেত্রে ভিটামিন যুক্ত হয়, ঘরের তাপমাত্রা কঠিন থাকে। তো উদ্ভিজ্জ তেল কিন্তু ঘরের তাপমাত্রাতে কঠিন থাকে না, তরল থাকে। তো অপশন খ হয়ে যাবে এখানে সঠিক আনসার। এটাই উদ্ভিজ্জ তেলের গুরুত্ব, এটা রক্তে কোলেস্টেরলের পরিমাণকে বৃদ্ধি করে না। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। উদ্ভিজ্জ তেল কোনগুলো? এই যে সূর্যমুখীর তেল, সয়াবিন তেল, এগুলো সব উদ্ভিজ্জ তেলের মধ্যে পড়ে। এবারে রয়েছে ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড কার্বনিল বর্গযুক্ত অ্যালিফ্যাটিক অ্যাসিড, কার্বক্সিলিক বর্গযুক্ত অ্যালিফ্যাটিক অ্যাসিড, কার্বক্সিলিক বর্গযুক্ত অ্যারোমেটিক অ্যাসিড, নাকি কার্বক্সিলিক বর্গযুক্ত অজৈব অ্যাসিড? অবশ্যই কার্বক্সিলিক বর্গযুক্ত অ্যালিফ্যাটিক অ্যাসিড হয়ে যাবে এখানে সঠিক আনসার। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো রক্তরস বা প্লাজমাতে কোন ফ্যাট থাকে? ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, লাইপোপ্রোটিন। রক্তরস বা প্লাজমাতে লাইপোপ্রোটিন বেশি পরিমাণে দেখা যায়, অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। আর ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড এগুলো মস্তিষ্ক, স্নায়ুকলা ইত্যাদিতে বেশি পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো কঠিন ফ্যাটের বৈশিষ্ট্যগুলি কোনগুলি? ঘরের উষ্ণতায় কঠিন থাকে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, রক্তে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায়, উপরোক্ত সবগুলোই ঠিক। এইগুলো সবগুলোই কিন্তু কঠিন ফ্যাটের বৈশিষ্ট্য। ঘরের উষ্ণতায় কঠিন তো থাকে, রক্তে কোলেস্ট্রলের মাত্রাও বাড়ায়, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণও বেশি এতে।
এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি ফসফোলিপিডের গঠন। ফসফোলিপিডের গঠন কোনটা? 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত 1 অণু গ্লিসারল, সরল ফ্যাট যুক্ত ফসফরিক অ্যাসিড যুক্ত নাইট্রোজেন ক্ষার, সরল ফ্যাট যুক্ত প্রোটিন, লিপিড যুক্ত শর্করা যুক্ত নাইট্রোজেন যুক্ত ক্ষার। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়টা, এটা কিন্তু ফসফোলিপিডের গঠন। ফসফোলিপিডের মধ্যে সরল ফ্যাট থাকে, তার সঙ্গে ফসফরিক অ্যাসিড থাকে, তার সঙ্গে নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে। আর এমনি সরল ফ্যাট যেটা, তার গঠন হচ্ছে গিয়ে প্রথম এটা 3 অণু ফ্যাটি অ্যাসিড আর তার সঙ্গে 1 অণু গ্লিসারল, এটা সরল ফ্যাটের উদাহরণ। এরপরে যেটা রয়েছে সরল ফ্যাট প্রোটিন, তার সঙ্গে এটা হচ্ছে লাইপোপ্রোটিনের উদাহরণ। লাইপোপ্রোটিন মানে লাইপোপ্রোটিনের গঠনটা এরকম হয়, সরল ফ্যাটের সঙ্গে প্রোটিন যুক্ত হলে লাইপোপ্রোটিন। আর এটা রয়েছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন যেটা লিপিডের সঙ্গে শর্করা যুক্ত হয় এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত, এটা গ্লাইকোপ্রোটিন। তো এই গঠনগুলো মনে রাখবে, অনেক সময় এইভাবে পরীক্ষাতে আসে। এরপরে রয়েছে দেখো পামিটিক অ্যাসিড হলো, পামিটিক অ্যাসিড হলো শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, লং চেন ফ্যাটি অ্যাসিড, ভেরি লং চেন ফ্যাটি অ্যাসিড। দেখো ফ্যাটি অ্যাসিডের যেগুলো শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড হয়, সেই শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যার ভিত্তিতে এগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়, যেটা স্বল্প শৃঙ্খলযুক্ত বা শর্ট চেন, মধ্য শৃঙ্খলযুক্ত বা মিডিয়াম চেন, বেশি কার্বনযুক্ত হলে সেটা দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড হয় লং চেন ফ্যাটি অ্যাসিড, আর যেটা অতি দীর্ঘ সেটা অনেক বেশি কার্বন সংখ্যা সেখানে থাকে। দেখো শর্ট চেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা থাকে প্রায় তোমাদের 8টা বা তার কম, 8টা বা তার কম যখন থাকে, তো সেটা হচ্ছে গিয়ে তোমাদের শর্ট চেনের মধ্যে পড়ে। মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিডে 10 থেকে 14টা কার্বন পরমাণু থাকে। এখানে এগুলো এক্সট্রা ইনফরমেশন হিসাবে মনে রাখবে। লং চেনের ক্ষেত্রে প্রায় 16টার মতন, 16টা বা তার বেশি হচ্ছে গিয়ে তোমাদের এখানে যে চেনটা কার্বন পরমাণু থাকে। আর ভেরি লং চেনের ক্ষেত্রে 22টা বা তার বেশি কার্বন পরমাণু থাকে। তো এখানে পামিটিক অ্যাসিড যদি আমরা দেখি, পামিটিক অ্যাসিড কিন্তু একটা 16 কার্বনযুক্ত ফ্যাটি অ্যাসিড, তো সেই জন্য এটা হয়ে যাবে লং চেন ফ্যাটি অ্যাসিড বা দীর্ঘ শৃঙ্খলযুক্ত ফ্যাটি অ্যাসিড, কারণ এই পামিটিক অ্যাসিডে 16টা কার্বন থাকে। এরপরে রয়েছে দেখো স্টেরয়েড জাতীয় লব্ধ ফ্যাট কোনটা? অ্যারাকিডোনিক অ্যাসিড, মেনথল, গ্লিসারল, পিত্ত অ্যাসিড। এখানে সঠিক অপশন হয়ে যাবে স্টেরয়েড জাতীয় লব্ধ ফ্যাট, পিত্ত অ্যাসিড হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো সমস্ত ফ্যাটের সরলতম একক কোনটি? ফ্যাটি অ্যাসিড, পিত্ত অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, কোনোটাই নয়। অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে কোলেস্ট্রল থেকে উৎপন্ন হরমোন, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, গ্লুকাগন। কোলেস্ট্রল অর্থাৎ স্টেরয়েড জাতীয় যে হরমোন সেটা ইস্ট্রোজেন হয়ে যাবে সঠিক আনসার, অপশন গ একটা। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি গুড কোলেস্ট্রল? এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, কোনোটাই নয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে এইচডিএল, অপশন খ একটা। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এর ফুল ফর্ম এইচডিএল এর হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে গিয়ে এইচডিএল এর ফুল ফর্ম। এরপরে রয়েছে দেখো রক্তরসে কোলেস্ট্রলের স্বাভাবিক মাত্রা কোনটি? 500 মিলিগ্রাম পার ডিএল, 300 থেকে 400 মিলিগ্রাম পার ডিএল, 200 মিলিগ্রাম পার ডিএল, 100 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল। এখানে অপশন গয়টা হয়ে যাবে সঠিক আনসার 200 মিলিগ্রাম পার ডিএল, অর্থাৎ 100 ml রক্তে 200 mg কোলেস্ট্রল থাকলে সেটা স্বাভাবিক মাত্রা। এরপরে রয়েছে দেখো যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন ডবল বন্ড কার্বন থাকে তাদেরকে কি বলা হয়? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আংশিক সম্পৃক্ত, আংশিক অসম্পৃক্ত। যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের দ্বিবন্ধন দেখা যায়, ফ্যাটি অ্যাসিড চেন বা শৃঙ্খলগুলোতে দ্বিবন্ধন দেখা যায়, কার্বন আর কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন দেখা যায়, সেগুলোকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যেগুলোতে একটাই বন্ধনই থাকে সেগুলো সমস্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে। অপশন খ হয়ে যাবে সঠিক আনসার। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ইংলিশে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এরপরে আজকের লাস্ট প্রশ্ন রয়েছে দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কতগুলি? 2টি, 3টি, 4টি, 1টি। দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেমন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সেরকমই এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের দেহে সংশ্লেষিত হয় না, কিন্তু দেহ গঠনের জন্য খুব প্রয়োজন, দেহের জন্য খুব প্রয়োজন হয় বলে এগুলোকে খাদ্যের মাধ্যমে বাইরে থেকে গ্রহণ করতে হয়, সেজন্য এগুলোকে বলা হয় অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা 3টে। এই 3টে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি কি? লিনোলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, আরেকটা অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড।
এই ৩টে হলো তোমার অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। তো এগুলো খেয়াল রাখবে, অনেক সময় এগুলোর নাম দিয়েও অপশানে দিয়ে দেয় যে এটা কোন ধরনের ফ্যাটি অ্যাসিড। তো মনে রাখবে এই লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড এই ৩টে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের মধ্যে পড়ে। তো আজকের এই সেটটা ছিল তোমাদের জন্য ফ্যাট থেকে। তোমাদের সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আবারও বলছি, বন্ধুদের সাথে শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা যত চ্যানেলের পাশে থাকবে এরকম নতুন নতুন ধরনের ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে, কারণ তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমার জন্য মোটিভেশন, আমার এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সামনেই পরীক্ষা, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য যে ফ্যাটের চ্যাপ্টার থেকে আরেকটা সেট নিয়ে আসবো, হলে তোমাদের মোটামুটি ফার্স্ট সেমিস্টারের নিউট্রিশন সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। টাটা।